হে চলো অনেক দিন পরে বেনারসের আমি আরো একটা ভিডিও দেব। মানে আগে আমি 3টে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকে আরেকটা ভিডিও দেব যেটা আমি এতদিন দিইনি, মানে দিয়ে উঠতে পারিনি আমার নিজের কুঁড়েমির জন্য। যাই হোক, তবে এই ভিডিওতে নতুন কিছু থাকবে, বলতে পারো হিডেন জেমস, যেটা সাধারণত কেউ যায় না বা দেখে না। তো চলো তোমরা দেখে নাও। আজ আমাদের শেষ দিন আর আমার আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গতকাল থেকে। তো যেটা দেখাবো দশাশ্বমেধ বোর্ডিং হাউস দেখতে পাচ্ছি, যেটা জয় বাবা ফেলুনার সিনেমার শুটিং হয়েছিল। তো আমার খুব ভালো লাগছে এটা দেখে। হিডেন জেমগুলোর মধ্যে প্রথমটাই হলো দশাশ্বমেধ ঘাটের পাশে অবস্থিত ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম। নানা রকম আরো অনেক কিছু দেখার আছে, অনেক জানার আছে। তো এটা মাস্ট বাচ্চাদের জন্য। এখানে 25 টাকা করে টিকিট নেয়, 25। এখানে এলে খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। অনেক জানার আছে, দেখার আছে। ভিতরে ভিডিও করতে দেয় না, সেজন্য নিতে পারি না। এটা যন্তর মন্তর। ভারতে মোট 5টি যন্তর মন্তর আছে, দিল্লি, মথুরা, উজ্জয়িনী, জয়পুর এবং বারাণসী। আর এটা হলো সেই বারাণসীর যন্তর মন্তর। আর তোমরা যদি জয়পুরেরটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রাজস্থান ডায়েরিজে পেয়ে যাবে। মানসিং ঘাট পুরো দেখা যায়, দারুণ লাগছে দেখতে। এরপর এগিয়ে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। বেনারসের 84টা ঘাটের মধ্যে এটা অন্যতম এবং এর গঙ্গা আরতি বিশ্ব প্রসিদ্ধ। মৎস্য পুরাণেও এই ঘাটের উল্লেখ পাওয়া যায়। জানা যায় ত্রেতা যুগে কাশীর রাজা দিব্যদাস এই ঘাটের তীরে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার জন্য এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ। আর ঘাটের এই যে সিঁড়িগুলো দেখছো, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। এরপর আমরা একে একে চলে গেলাম অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, দাঁড়ভাঙা ঘাটের দিকে, যেগুলোতে আমরা ঘুরতে শুরু করলাম এবং পর্যবেক্ষণ করতে লাগলাম সেখানকার মানুষকে এবং মানুষদের কার্যকলাপকে। আর সত্যি বলতে ঘাটগুলো কিন্তু হেঁটেই ঘোরা যায়, তোমরাও চাইলে হেঁটেই ঘুরে নিতে পারো আমাদেরই মতো। ঘাটের পর্ব শেষ করে এবার যাব রাস্তার দিকে। প্রথমেই দেখাবো তোমাদের খিচুড়ি বাবা মন্দির, যেখানে বিনা পয়সায় সারা দিন খিচুড়ি বিতরণ করা হয়। তোমরাও চাইলে এখান থেকে খিচুড়ি প্রসাদ খেতে পারো। এরপর চলে এলাম রাবড়ি খেতে। এই রাবড়ির দোকানটা বিশ্বনাথ মন্দির যাওয়ার গলির মধ্যেই পড়বে। দোকানের নাম তো তোমরা জেনেই গেলে, আর আমার মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রাবড়িটা কতটা ভালো খেতে ছিল। আমরা এখন আছি ডালমান্ডির দিকে, মানে ডালমান্ডিতেই আছি। এই দিকটায় চলে এলে ননভেজ পাওয়া যাবে ডালমান্ডির দিকে, এবং এখানে বাজার খুব সস্তা, দাম করে নিতে পারলে সব কিছু কমে পাওয়া যায়। মানে ওই দিকটা থেকে, মেন যেখানে মন্দির ওই দিকটা থেকে এই দিকটাই একটু সস্তায় পাওয়া যায়। আর এটা ওই মেন রোডে পুলিশ চক যেটা রয়েছে, পুলিশ চক থেকে ঠিক বাঁ দিকের গলিটা দিয়ে ডালমান্ডি রোড পড়েছে। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন। মেন রোডে আসার পর রাইট সাইডে একটা গলি পড়ছে, সারাই গলি। ভাবছো তো আমরা এই বাজারের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি? আমরা আরেকটা হিডেন জেমের উদ্দেশ্যে যাচ্ছি, যেটা লোকেশনটা গলির মধ্যে দিয়ে হওয়ায় আমরা ট্র্যাক করতে পারছিলাম না, মানুষজনকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম। তবে যাওয়ার পথে এই যে মার্কেটটা দেখছো, এখানে কিন্তু সব হোলসেল রেটে। তো তোমরা এখানে কিন্তু তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে অনেক কম দামে জিনিস পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি সেই হিডেন জেমে, উস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের বাড়িতে। হ্যাঁ, সত্যিই এটাকে জেম না বলা কি উচিত হতো? আর এখানে আসার টাইমিংটা সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। कलकत्ता नहीं, अरे अरे सही है भाई।
আর এটা যেটা দেখছো উপরে, এটার কারণ জিজ্ঞেস করতে ওরা জানালো যে সূর্যের আলো যেন নিচের তলা অবধি প্রবেশ করতে পারে, তার জন্য এইভাবে করা ছিল এটা। নমস্তে। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, এই নামটা আমাদের সকলের কাছেই অতি পরিচিত। তার জন্মই এক সঙ্গীতজ্ঞ পরিবারে, যেখানে তার কাকা আলীবক্স, যিনি বারাণসীর হিন্দু মন্দিরে সেহনাই বাজাতেন, তার কাছেই বিসমিল্লাহ খাঁয়ের সেহনাইয়ের হাতেখড়ি। বিসমিল্লাহ ধর্মপ্রাণ মুসলিম হলেও হিন্দু মুসলিম উভয় অনুষ্ঠানেই তিনি সেহনাই বাজাতেন এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হতেন। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পরে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলনের সময় সঙ্গীত পরিবেশনের জন্য তাকেই নির্বাচন করা হয়। এরপর নানাভাবে তিনি এই ঘরেই কত রেওয়াজ করেছেন, এই ঘর থেকেই কত মনোমুগ্ধকর সুর আমাদের জন্য তিনি তৈরি করেছেন। আর 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার তিনি পেয়েছিলেন। বেনারসে এই জায়গাটা সাধারণত কেউ এক্সপ্লোর করে না, হয়তো জানে না বলেই করে না, তবে অনেকেই আসেন এখানে, তবে সেই সংখ্যা নিহাতি কম, সেটা ওনাদের বাড়ির লোকজনদের কাছ থেকে শুনেই আমরা জানতে পারলাম। আর ইনি হলেন বিসমিল্লাহ খাঁয়ের একজন বংশধর, খুব সম্ভবত নাতনি অথবা নাতনির মেয়ে। উনি বলেছিলেন, কিন্তু আমি ভুলে গেছি সেটা। উনি খুব সুন্দর হাতে তৈরি কিছু ব্যাগ বিক্রি করছিলেন এবং যাদের ইচ্ছা হয় তারা ওখান থেকে ওটা কিনতে পারেন। এক দারুণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা আবার ওই একই রাস্তা দিয়েই বেরিয়ে এলাম মেন রাস্তার দিকে। এরপর আমরা একটু লাঞ্চ করে নেব, তার জন্য আমরা এসেছি কৃষ্ণা রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম হচ্ছে ভাত, তার সাথে রুটি, মানে মোদ্দা কথা আমরা একটা থালি নিয়েছিলাম। খাবার খুব একটা খারাপ ছিল না। এবার যাচ্ছি আমরা বাড়ি, আমাদের ট্যুর খতম, টাটা বাই বাই। আমরা যে হোটেলে ছিলাম সেটা বিশ্বনাথ মন্দিরের একদম কাছে, তাই যাতায়াতের রাস্তায় কখনো আমরা ফাঁকা পাইনি, সব সময় ভিড়। ভোরবেলায় বেরোলেও ভিড়, যত রাতই হোক কখনো ভিড়। এই নিয়েই এখন আমরা বারাণসী জংশন যাচ্ছি। আমরা যেদিন এসেছিলাম 170-এ এসেছিলাম সকালবেলায়। আপনারাও চেষ্টা করবেন যাওয়ার দিন যেন ওই 150 থেকে 200-র মধ্যেই যেন যেতে পারেন, কারণ তার বেশি মানে 200 কম হলেও ভালো হয়। আমাদের যেমন 200-ই নিচ্ছে, কিছু করার নেই, পাইনি। তবে হ্যাঁ, ওইখান থেকেই পাবেন না, একটু গির্জা মোড় থেকে একটু এগিয়ে এসে ওখানটায় প্রচুর পেয়ে যাবেন। ওখান থেকে গির্জা মোড় থেকে ডান দিকে, তাহলে এসেছিলাম 2টো ব্যাগ নিয়ে, যাওয়ার সময় আরও একটা এক্সট্রা ব্যাগ হয়ে গেছে। ফেরার জন্য একদম গোদলিয়া চক মোড় থেকে খুব একটা টোটো অটো পাওয়া যাবে না, একটু এগিয়ে আসতে হবে। আমি বলেই দিলাম ভিডিওতে, ভাড়াটা ঠিকঠাকভাবে কথা বলে নিয়ে তবেই উঠবেন। এদিকে ট্রেন এসে গেছে, আমরা এবার ট্রেনে উঠে যাই। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের লাগেজ রাখতে রাখতেই আমরা বারাণসী ছাড়িয়ে চললাম বাড়ির দিকে। জ্বর না, মিথ্যা কথা বলছে, জাস্ট সর্দি আর কিচ্ছু না। খাবার চলে এসছে ট্রেনের। কি দিয়েছে একটু খুলে দেখা। চিকেন, ডাল, ভাত, এটা আলু কি একটা সবজি, মিষ্টি আর রুটি দিয়েছে, চাটনি। খাওয়া যাক। রান্না কেমন? দুটো রুটি, 2 পিস চিকেন আছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, মিষ্টি আছে, 180 টাকা। আর চিকেনের পরিবর্তে যদি ভেজ নেওয়া হতো বা আন্ডা কারি, মানে ডিম দিয়েও যদি নেওয়া যেত, তাও 180, মানে যাই নেবে 180 টাকা। আমরা চিকেন নিয়ে নিয়েছি। এমনিতেও বেনারসের দিন ধরে সবসময় ভেজ খেয়ে এসেছি,
এরপর একটা গোটা রাত, বৃষ্টি ভেজা সকাল, আর একটা করে স্টেশন ছাড়িয়ে আমরা পৌঁছালাম আমাদের হাওড়া স্টেশনে। বেনারসের ঘুরতে যাওয়াটা ছিল আমাদের অ্যানিভার্সারির জন্য, মানে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীর জন্য। কয়েকটা দিন ঘুরতে গেলে না মন এমনিই ভালো হয়ে যায়। তো এই তো ফিরে এলাম, আবার কাজে ফেরা, আবার নিজেদের জীবনে ফেরা। কি করা যাবে, ফিরতে তো হবেই। এইভাবেই কয়েকটা দিন সুন্দরভাবে কাটিয়ে ফিরে এলাম বাড়িতে। 3 দিনে বেনারস কিভাবে ঘুরবে তার সমস্ত ডিটেলস আমার আগের 4টে ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো।